মাধ্যমিক বাংলা সাজেশন আজ আমরা উত্তর সহ আলোচনা করব। তোমরা খাতা কলম নিয়ে নোটস লিখে নিতে পারো কিংবা স্ক্রিনশটও করে নিতে পারো। তোমাদের মাধ্যমিক বাংলা সিলেবাসে বাংলা ভাষায় বিজ্ঞান নামে একটি প্রবন্ধ রয়েছে। এই প্রবন্ধ থেকে একটি 5 নাম্বারের বড় প্রশ্ন আসবেই। আজকের এই ভিডিওতে এই প্রবন্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি এবছরের জন্য রয়েছে, শব্দের ত্রিবিধ কথা, এটির উত্তর নিয়ে আমরা আলোচনা করব এবং ভিডিওর পরবর্তী পার্টে এই প্রবন্ধ থেকে আসতে পারে এমন আরও কিছু প্রশ্ন তোমাদের বলে দেব। তাহলে সকলে আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করতে একেবারেই ভুলো না। প্রশ্নটা এমন হতে পারে, এর সঙ্গে আর একটা টুকরো জুড়ে দিল, বিজ্ঞান নির্ভর রচনার ক্ষেত্রে এদের ব্যবহার কতটা গ্রহণযোগ্য? 1 + 3 + 1। তো আমরা উত্তরটা এইভাবে লিখব, খাতায় লিখে নাও বা স্ক্রিনশট করো। প্রাবন্ধিক রাজশেখর বসু রচিত বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধ থেকে প্রদত্ত উক্তিটি নেওয়া হয়েছে। এবার একটা বক্স করে বা স্টার চিহ্ন দিয়ে লেখো, আলংকারিকদের মতে শব্দের ত্রিবিধ কথা হলো অভিধা, লক্ষণা, ব্যঞ্জনা। 3টে বানান দেখে নেবে। এবার আবার বক্স দিয়ে আমরা 3টে পয়েন্ট করে এই 3টে জিনিস কাকে বলে তার উদাহরণ লিখব। যেমন অভিধা, শব্দের আভিধানিক অর্থ প্রকাশ করে অভিধা। যেমন দেশ, শব্দের আভিধানিক অর্থ কোনো স্থান বা আমাদের দেশ ভারত। এবার তোমরা লেখো দ্বিতীয়টা, লক্ষণা, শব্দের অর্থ যখন মুখ্য অর্থকে অতিক্রম করে ভিন্ন কোনো অর্থে প্রযুক্ত হয় তখন তাকে লক্ষণা বলে। মানে মূল অর্থটাকে অতিক্রম করে অন্য কিছু বোঝায়, সেক্ষেত্রে লক্ষণা হয়। যেমন দেশের লজ্জা, এটা বলতে দেশবাসীর লজ্জাকে বোঝানো হয়। এবারের পয়েন্ট ব্যঞ্জনা, অভিধা ও লক্ষণার দ্বারা যখন বক্তার মনোভাব ফুটে ওঠে না বা পরিস্ফুট হয় না তখন অর্থ বোঝানোর জন্য ব্যঞ্জনা প্রযুক্ত হয়। যেমন অরণ্যের রোদন, শব্দটির অর্থ বনের কান্না নয়, ব্যঞ্জনায় অর্থ হলো নিষ্ফল খেদ, মানে বিনা কারণে দুঃখ করা, হাপিত্যেশ করা। একটা উদাহরণ দিয়ে বলি, ধরো রেজাল্ট বেরিয়েছে, কেউ ফেল করে গেছে, এখন সে কান্না করছে, এটা হলো নিষ্ফল খেদ, যে খেদ বা দুঃখ করে কোনো ফল আর পাওয়া যায় না। এবার এটা বাংলা বৈজ্ঞানিক প্রবন্ধে এই অভিধা, লক্ষণা, ব্যঞ্জনা কতটা জরুরি বা কতটা অপ্রয়োজনীয় সেটা লিখব আলাদা একটা আর কি স্টার দিয়ে। এই ত্রিবিধের ব্যবহার বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করলেও বৈজ্ঞানিক প্রবন্ধে এদের ব্যবহার যত কম হবে ততই ভালো, অন্যথায় বৈজ্ঞানিক প্রবন্ধটি জটিল রূপ ধারণ করবে। ধরো তুমি জীবনবিজ্ঞান বই পড়ছো, তাতে লেখা আছে রুই মাছ দেখতে আকাশের এক ফালি চাঁদের মতো। এটা পড়তে কি তোমাদের ভালো লাগবে নাকি হাস্যকর মনে হবে? এই রকমই এ প্রসঙ্গে প্রাবন্ধিক আরও জানিয়েছেন যে কখনো কখনো প্রয়োজন অনুসারে উপমা মানে তুলনা এবং রূপক বৈজ্ঞানিক সাহিত্যে ব্যবহার করা যেতে পারে, তবে ছন্দ অলঙ্কার কখনোই ব্যবহার করা যাবে না। বন্ধুরা, এই হলো সম্পূর্ণ উত্তর। তোমাদের তরফ থেকে প্রচুর কমেন্ট পেয়েছিলাম এই প্রশ্নের উত্তরটি সহজভাবে আলোচনা করবার জন্য। আশা করি আজকের এই ভিডিওতে এই বিষয়টি একেবারে তোমাদের কাছে সহজ হয়ে গেছে। এই প্রবন্ধ থেকে আরও কিছু প্রশ্ন গুরুত্বপূর্ণ রয়েছে, যেমন বাংলা ভাষায় বিজ্ঞান পাঠকদের প্রাবন্ধিক কোন কোন শ্রেণীতে ভাগ করেছেন, শ্রেণীগুলি সম্পর্কে লেখো। এই প্রশ্নটি যদি দেয় কি লিখবে? 2টি শ্রেণীতে ভাগ করেছেন, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী। প্রথম শ্রেণী কারা? যারা ইংরেজি জানে না বা অতি অল্প জানে। এই শ্রেণীতে কারা পড়ে? অল্প বয়স্ক ছেলে মেয়ে এবং বয়স্করা। এই শ্রেণীর পাঠকের বিজ্ঞানের সঙ্গে পূর্ব পরিচয় নেই, তারা গোটা কয়েক ইংরেজি পরিভাষা জানে আর কয়েকটি বিজ্ঞানের স্থূল তথ্য জানে, অর্থাৎ কিছু বিজ্ঞানের কথা জানে
কিন্তু তার ভেতরের তথ্য কিছু জানে না, মানে ওপর থেকে ফাঁপা কিছু তথ্য জানে, যেমন লাউ কুমড়ো গাছে দু রকমের ফুল হয়, কিন্তু কেন হয় এটা তারা জানে না। এটা হচ্ছে প্রথম শ্রেণীর পাঠক। দ্বিতীয় শ্রেণীর পাঠক যারা ইংরেজি জানে এবং ইংরেজিতে অলরেডি ইতিমধ্যেই কিছু বিজ্ঞান বিষয়ক লেখা তারা পড়েছেন। এই শ্রেণীর পাঠকেরা বিজ্ঞানের সঙ্গে পূর্ব পরিচিত। শেষে লেখক কি বলছেন বা প্রাবন্ধিক বলছেন, যদি প্রথম শ্রেণীর পাঠক যারা ইংরেজি জানে না তারা বাংলা ভাষাতে বিজ্ঞান পড়তে যায়, সেক্ষেত্রে তারা একটু প্রীতির সঙ্গে বুঝে বুঝে পড়লেই চলবে। অন্যদিকে যারা ইংরেজিতে এতদিন বিজ্ঞান পড়ে এসেছে, যারা ইংরেজি ভালো করে জানে, সেই সব বাঙালিরা যখন বাংলা ভাষায় বিজ্ঞান পড়তে আসবে, তাদের ইংরেজির প্রতি অতিরিক্ত পক্ষপাত, পার্সিয়ালিটি, যে ইংরেজি ভালো, এই ধারণা ত্যাগ করে প্রীতির সঙ্গে মাতৃভাষার পদ্ধতি আয়ত্ত করতে হবে। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। এখান থেকে দ্বিতীয় যে প্রশ্নটি গুরুত্বপূর্ণ তা হলো, বাংলা ভাষায় বিজ্ঞান এই প্রবন্ধে যে পরিভাষা সমিতি সম্পর্কে বলা হয়েছে, এই জায়গা থেকে কোনো একটি বড় প্রশ্ন। তাহলে তোমাদের প্রথমে লিখতে হবে, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার প্রধান বাধা হলো উপযুক্ত পারিভাষিক শব্দের অভাব। এই অভাব দূর করবার জন্য নাম্বার 1, প্রথম পদক্ষেপ বঙ্গীয় সাহিত্য পরিষদের উদ্যোগ। বঙ্গীয় সাহিত্য পরিষদের সঙ্গে যুক্ত কয়েকজন বিদ্যোৎসাহী ব্যক্তিবর্গ নানা বিষয়ের পরিভাষা রচনার কাজ করেছিলেন, কিন্তু তাদের উদ্যোগের বা তাদের যে উদ্যোগ, ত্রুটি এটাই ছিল, তারা আলাদা আলাদাভাবে কাজ করেছিল, স্বতন্ত্রভাবে, কেউ এক জায়গাতে বসে একসঙ্গে কাজ করেনি। ফলে তাদের পারিভাষিক শব্দতে সাম্য রক্ষা হয়নি, একই কথার মানে বিভিন্ন জন বিভিন্ন রকম লিখে ফেলেছিলেন। এরপর আরেকটি উদ্যোগ গ্রহণ হয়, তোমরা 2 নাম্বার পয়েন্ট দিয়ে লিখবে, কলিকাতা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ। 1936 সালে, কলকাতা নয় কিন্তু, কলিকাতা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে পরিভাষা রচনার আরেকটি উদ্যোগ নেওয়া হয়। তাদের এই সমিতিতে বিভিন্ন বিষয়ের লোকজন ছিল, সকলে একসঙ্গে বসে কাজ করাতে এদের চেষ্টা অধিকতর সফল হয়েছে। তবে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা সমিতি যে পরিভাষা রচনা করেছিলেন সেটি প্রয়োজনের তুলনায় কম, অনেক শব্দের অর্থ সেখানে ছিল না। এবার তোমাকে কি লিখতে হবে, কলিকাতা বিশ্ববিদ্যালয় সমিতির সঙ্গে যুক্ত ব্যক্তিবর্গ এটাই পরামর্শ দিয়েছিলেন যে যতদিন প্রামাণিক কোনো বাংলা প্রতিশব্দ না পাওয়া যাচ্ছে ততদিন ইংরেজি কথাটাকেই বাংলা বানানে লিখতে হবে। কলিকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি আরও বিধান দিয়েছিলেন যে নবাগত রাসায়নিক বস্তুর নাম ইংরেজি বানানটাকেই বাংলায় লিখলে চলবে। তারা বিস্তর ইংরেজি বানান বাংলায় লেখার পক্ষে মতামত জানিয়েছিলেন, এটা লিখলেই হলো। আরও একটি প্রশ্ন তোমাদের দেওয়া হতে পারে, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার বাধাগুলি দূর করবার জন্য প্রাবন্ধিক কি কি পরামর্শ দিয়েছেন। নাম্বার 1, পারিভাষিক শব্দের অভাব দূর করতে হবে এবং উপযুক্ত পরিভাষা রচনা করতে হবে। 2, অনুবাদ আক্ষরিক যাতে না হয়ে পড়ে সেই দিকে সচেতন থাকতে হবে। 3, ভুল তথ্য যাতে পরিবেশিত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। 4, এদেশের মানুষজনের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য, তাই তাদের জন্য বিজ্ঞান বিষয়ক লিখবার ক্ষেত্রে সচেতন হতে হবে এবং একদম গোড়া থেকে ধরে ধরে লিখতে হবে। এই রকম ভাবে এই যে বাধাগুলি ছিল সেই বাধা দূরীকরণের উপায়গুলি তোমাদের লিখতে হবে, যে অনুবাদ যাতে আড়ষ্ট না হয়ে পড়ে, এমনভাবে লিখতে হবে যা সকলের বোধগম্য হয়, এই রকম কথা তোমাদের লিখতে হবে। আশা করি এই প্রবন্ধ নিয়ে বড় প্রশ্নের ভয়কে তোমরা কিছুটা হলেও জয় করতে পারলে। কেমন লাগলো ভিডিও আমাকে লিখে জানিও। আগামীতে এই রকম কোন বিষয় নিয়ে, বাংলার কোন গল্প কবিতা বা নাটক নিয়ে আলোচনা করলে ভালো হয় আমাকে কমেন্টে লিখে জানিও। থ্যাংক ইউ ভেরি মাচ।